স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনা মহামারীর মধ্যে প্রণোদনা দেওয়ার কথা বলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 5 দিনমজুরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয় সরকারি কর্মকর্তার নেতৃত্বে এক প্রতারক চক্র। এর কিছুদিন পর হঠাৎ তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় 2,46,00,000 টাকা। এই ঘটনায় তাদের জেলে যেতে হয়েছে। বিষয়টি আমলে নিয়ে তাদের 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নদবশ গ্রামের বাসিন্দা বিধবা ফুলমণি রায়, রণজিৎ কুমার, প্রভাষচন্দ্র, কমলচন্দ্র রায় ও নিখিল চন্দ্র করোনা মহামারীর মধ্যে প্রণোদনা দেওয়ার কথা বলে স্বপন নামের এক ব্যক্তি তাদেরকে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলেন। নিজের নামটুকুও লিখতে না পারা এসব দিনমজুরের নামে কুড়িগ্রামের সোনালী ব্যাংকের নাগেশ্বরী শাখায় খোলা হয় সঞ্চয় হিসাব। এরপর কাগজপত্র স্বাক্ষর করতে হবে বলে তাদের 5 জনকে ঢাকায় নিয়ে যান স্বপন নামের এক ব্যক্তি। সেখানে অনেকগুলো কাগজপত্রের সই নিয়ে বাড়িতে ফেরত পাঠান তাদের। কিছুদিনের মধ্যে রণজিৎ কুমার, প্রভাষচন্দ্র রায়, সুবলচন্দ্র, কোমলচন্দ্র এবং ফুলমণি রানীর হিসাব নম্বরে 2,46,09,960 টাকা জমা হয়। তবে এত টাকা জমা হওয়ার খবর ওই দিনমজুররা জানতেন না। এ ঘটনায় গত 1 জুলাই গাজীপুরের শ্রীপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসারের একটি ভুয়া অ্যাডভাইস দাখিলের মাধ্যমে জালিয়াতির অভিযোগে উপজেলা হিসাবরক্ষক, অডিটর সহ 9 জনের নামে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা হয়। এ ঘটনায় 5 জন দিনমজুরকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি হাইকোর্টের নজরে আনলে তাদের 1 বছরের জামিন মঞ্জুর করেন আদালত। তারা চেয়েছিল এদের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে তারা নিজেরা বেনিফিট হবে, আর বিনিময়ে এদেরকে 2-5 হাজার টাকা দিবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আদালত বলেছেন যে যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে তাদের ধরেন, এরা তো গরিব মানুষ, এরা তো দিনমজুর, তাদের কেন, এই কথা বলে 1 বছরের জামিন মঞ্জুর করেছে। তবে মামলার জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলা হয়েছে যে তাদেরকে জড়িত করা হয়েছে, খোলা হয়েছে তাদের নামে অ্যাকাউন্ট। এই কথাগুলো কিন্তু যেহেতু তদন্ত সাপেক্ষে এটা নির্ধারিত হবে, এটি ছিল আমাদের সাবমিশন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত করে কোনোভাবে বলা সম্ভব নয়। স্থানীয়রা জানান অভিযুক্ত 5 জন দিনমজুর নিজে লিখতেও পারেন না, সুতরাং তাদের পক্ষে এমন জালিয়াতি করা সম্ভব নয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবাবান্ধব প্রশাসন, সুশাসন ও সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আহ্বানও জানান তিনি। বুধবার আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সুকন্যা আমির। সর্বশ্রেষ্ঠ বাঙালি বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলন মেলা। গণভবন থেকে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনদ ও ক্রেস্ট প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের সেবায় প্রশাসনের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী সেবা বান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে না, না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। 3.5 বছরে বঙ্গবন্ধুর গড়ে তোলা সংবিধান, আর্থসামাজিক অবকাঠামো, আইন ও আন্তর্জাতিক স্বীকৃতি এখন সরকারের স্তরে স্তরে বিদ্যমান বলে উল্লেখ করেন সরকার প্রধান। 3.5 বছর মধ্যে তিনি যেমন একদিকে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তোলেন, অপরদিকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেন, সেই সাথে সারা বিশ্বের প্রায় 150টার কাছাকাছি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা এবং জাতিসংঘ, ওআইসি, কমনওয়েলথ সহ সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, এই কাজগুলি তিনি করে যান। শুধু তাই না,
9 মাসের মধ্যে তিনি আমাদের যে সংবিধান দেন সেই সংবিধানে সংশোধন করে আমাদের রাষ্ট্রীয় সীমানা তিনি চিহ্নিত করে যান। যুদ্ধের দেশ, মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্ত উন্নত সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সেটাই। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা প্রদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস সহ রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। তথ্যের বিরুদ্ধে তথ্য, এই প্রক্রিয়ায় অসত্য তথ্যের বিপরীতে মূলধারার গণমাধ্যমে প্রকৃত তথ্য প্রচার করতে হবে। এটি সাইবার দুনিয়ায় দেশ ও সরকার বিরোধী প্রচারণা বন্ধের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, যেখানে সম্ভব সেখানে আইনের প্রয়োগ করা যেতে পারে, কিন্তু মূল কৌশল হওয়া উচিত সরকারের পক্ষ বা বিপক্ষের যে কোনো প্রোপাগান্ডায় প্রচলিত গণমাধ্যমকে স্বাধীনভাবে প্রকৃত তথ্য সংগ্রহের সুযোগ করে দেয়া। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। আমার মতো হতে চাও? ডিজিটাল বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব মতামত প্রকাশের টেকনিক্যাল সুবিধা যত বেড়েছে, তার চেয়ে বেশি গতি সরকারের সমালোচনা প্রচার করা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের। পরিবেশনা এবং ব্যক্তির পরিচয়, এই দুয়ের কারণে সরকারের সমালোচনার এসব তথ্য কখনো কখনো খুব যৌক্তিক মনে হয়। সেকেন্ড থেকে মিনিট গড়ানোর আগেই ভিডিওর ভিউ ছাড়িয়ে যায় হাজার থেকে লাখে। বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রোপাগান্ডার বিরুদ্ধে যুদ্ধটি হওয়া উচিত তথ্যের বিরুদ্ধে তথ্য এই প্রক্রিয়ায়। সম্প্রতি যেসব অর্থনৈতিক কেলেঙ্কারি হচ্ছে, এগুলোতে সরকার জড়িত নয়, কিন্তু দেশের ভাবমূর্তির জন্য এগুলো ক্ষতিকর। এগুলোর যদি সত্যিকারের তদন্ত হয় এবং এগুলোকে শাস্তি প্রদান করা হয়, তাহলে কিন্তু ওইসব যারা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তাদের গ্রহণযোগ্যতা কমতে বাধ্য। আইনের প্রয়োগের চেয়ে সরকারের বেশি মনোযোগী হওয়া উচিত মূলধারার গণমাধ্যমে প্রকৃত তথ্য প্রচারের আরো কার্যকর উপায় নিয়ে ভাবা, এমনও বলছেন তারা। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটা করতে হবে তথ্যের বিরুদ্ধে তথ্য দিয়ে। মিথ্যা তথ্যের বিরুদ্ধে সত্য তথ্য, বিভ্রান্ত তথ্যের বিরুদ্ধে তথ্য উপাত্ত দিয়ে সঠিক তথ্য তুলে ধরা, এবং প্রয়োজনে কোথাও কোথাও দেশের অভ্যন্তরে হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া, কিন্তু সেটাও যেন পিক অ্যান্ড চুজ না হয়। বিশেষজ্ঞরা বলছেন, কেউ যদি যৌক্তিক এবং সঠিক তথ্য উপাত্ত নিয়ে কোনো সমালোচনা করে, সেক্ষেত্রে সরকারের উচিত প্রকৃত অবস্থা তুলে ধরে তদন্ত করা এবং দুর্নীতি বা অনিয়ম প্রমাণ হলে ব্যবস্থা গ্রহণ। 100 জন ক্রিমিনাল বাংলাদেশ থেকে তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবং ভারতের অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে ঘৃণামূলক বক্তব্য, জাতিগত বিদ্বেষ ও উদ্দেশ্যমূলক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ শীর্ষক এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে কথা জানানো হয়। সভায় রাষ্ট্রদূত ফাতিমা তার বক্তব্যে সন্ত্রাসবাদ ও এর যে কোনো ধরনের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির পুনরাবৃত্তি করেন। এ বিষয়ে যে কোনো হুমকি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব আইনি ও নীতিগত পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করেছে তা তুলে ধরেন রাবাব ফাতিমা। ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিকের গাড়িতে হামলার ঘটনায় দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। ঘটনা তদন্তে দেশটির সরকারের উপর আস্থা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নিশ্চয়ই তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের মধ্যে অপরাধ বেড়ে যাওয়ায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খুবই দুঃখজনক। তবে আমি বিশ্বাস করি যে ব্রিটিশ সরকার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি এবং যা যা করার তারা করবেন। রোহিঙ্গারা যারা আছেন তাদের আমরা ফুললি প্রোটেকশন দিচ্ছি, আমাদের প্রোটেকশনের পরিমাণ আরো বেড়েছে। সো উই হোপ এবং ওই বর্ডারগুলো আমরা টাইটেন করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বানও জানান তিনি। বুধবার নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মানুষ এতটা বিভ্রান্ত নয় যে তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে। জনগণ যে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক আগেই, সেটা সাম্প্রতিক উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে পরিষ্কার হয়ে গেছে। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। ৬,২৪,18,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করে দুদক। মামলায় পাপিয়া ও তার স্বামীকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গুলশানের একটি বিলাসবহুল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুট এবং চেয়ারম্যান স্যুট সহ ২৫টি রুমে অবস্থান করে রুম, নাইট, রেস্টুরেন্ট, স্পা, লন্ড্রি, মিনিবার, ফুড বাবদ মোট ৩,২৩,২৪,৭৬০ টাকার বিল পাপিয়া নিজেই ক্যাশ পরিশোধ করেন। ওই হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিংও করেন। এছাড়া তার আরও সম্পদ রয়েছে যার উৎস তিনি দেখাতে পারেননি। সন্ধান মিলেছে রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ কলেজ ছাত্রীর। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার সময় র‍্যাব ৪-এর একটি দল তাদের উদ্ধার করে। র‍্যাব জানায় ৩ ছাত্রী নিজেদের ইচ্ছায় কাউকে না বলে বাড়ি থেকে বের হয়। যদিও এই ঘটনায় এক ছাত্রীর পরিবারের মামলায় ৪ জন কারাগারে আছেন। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গেল বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার কথা বলে পল্লবী নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ৩ কলেজ ছাত্রী। কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার, তারা সবাই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। নিখোঁজ হওয়া 2 দিন পর এক শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে 4 জনের নামে পল্লবী থানায় অপহরণের অভিযোগ এনে মামলা করেন। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিলেও ছাত্রীদের অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য পায়নি। পরে র‍্যাব 4-এর একটি দল ছাত্রী উদ্ধারে অভিযানে নামে। বুধবার ভোরে ওই 3 ছাত্রীকে রাজধানীর আব্দুল্লাহপুর বেরিবাদ এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব। র‍্যাব 4-এর অধিনায়ক বলেন, 3 ছাত্রী ছদ্মবেশে কক্সবাজারে বেড়াতে যান। পরে র‍্যাবের একটি দল তাদের অনুসরণ করে আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করে। তারা কোনো প্রতারক চক্রে পড়েছিল, তার কারণে বিশেষ করে নিশা কিন্তু অনেকগুলো টাকা নিয়ে 6 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। সমুদ্র পথে তাদেরকে জাপান নিয়ে যাবে, এই প্রলব্ধ করেই তাদেরকে দিয়ে যাওয়া। হোটেলে যে সিসি ফুটেজ পেয়েছি সেখানে কিন্তু অন্য কাউকে আমরা দেখিনি, এই 3টে মেয়েকেই দেখেছি এবং এই 3টে মেয়েই সেখানে অবস্থান করেছে। তারা ভিন্ন ভিন্ন কলেজের শিক্ষার্থী হলেও 3 ছাত্রী ছিলেন বান্ধবী। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত আরও 3 রোহিঙ্গাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালত এই রিমান্ডের আদেশ দেন। এর আগে মহিবুল্লাহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র গ্রেফতারকৃত 3 রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানির শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে পৃথকভাবে একই মামলায় মোট 5 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল বুধবার রাত 8:30টায় কুতুপালঙ্গের লম্বাসিয়া ক্যাম্পে নিজ কার্যালয়ে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন মহিবুল্লাহ। এবার করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। দেশে করোনা সংক্রমণে গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 703 জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট 15,60,155 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 27,635 জনের। গত 24 ঘন্টায় মোট 24,376 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 2.88%। এ নিয়ে টানা 16 দিন ধরে শনাক্তের হার 5%-এর নিচে রয়েছে। দীর্ঘ 17 মাস বন্ধ থাকার পর হল খুলে দেয়ায় প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গলবার হল পর প্রথম পর্যায়ে ক্যাম্পাসে আসছেন চতুর্থ বর্ষ মাস্টার্সের শিক্ষার্থীরা। আগামী 10 অক্টোবর থেকে হল উন্মুক্ত হচ্ছে টিকা নেওয়া সকল শিক্ষার্থীর জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, হলে থাকবে কেবল বৈধ ছাত্ররাই, শিক্ষার্থী কমানো হবে গণরুমগুলোতে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। শিক্ষার্থীরা হলে ফেরায় স্বাভাবিক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার থেকে 19টি হল ও 4টি হোস্টেলে ওঠা শুরু করেছেন চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। এই দুই শিক্ষাবর্ষের যারা অন্তত টিকার একটি ডোজ নিয়েছেন তাদের দেখা গেল ব্যাগপত্র নিয়ে নিজ নিজ হলে প্রবেশ করতে। শিক্ষার্থীরা বলছেন, অনিশ্চয়তার মাঝে গেছে পুরোটা সময়। আর বাড়িতে থেকে আসলে কিছুটা ডিপ্রেশনে থাকা বা কষ্টে থাকা, এখন যদি তাড়াতাড়ি এই ক্লাসগুলো মেকআপ করে যদি পরীক্ষাটা নিয়ে নেয় তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। করোনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে হলে হলে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। দীর্ঘদিনের ধুলোয় মলিন রুমগুলো পরিষ্কারে ব্যস্ত ছাত্ররা। গণরুমগুলোতে বাড়তি ভিড় এড়াতে প্রতি রুমে আবাসিকের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোলাবালি প্রচুর ছিল, এগুলো পরিষ্কার করছে, কিন্তু ব্যাট এগুলো তো আমাদের নিজেদের করতে হবে। গণরুমগুলোতে এখন আমরা 8 জনের বেশি স্টুডেন্ট থাকতে দেই না। আগামী 10 অক্টোবর থেকে হলে উঠতে পারবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, কেবল বৈধ শিক্ষার্থীরাই যাতে হলে থাকতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীকে তো আমরা সুন্দর পরিবেশ এবং একটা সিট হলে দেওয়া সেটা সম্ভব হয়নি। প্রশাসন যে বিষয়টি সিদ্ধান্ত নেবে, যেভাবে যে নীতিমালা প্রণয়ন করলো, সে বিষয়টির প্রতি সকলে যদি শ্রদ্ধাশীল থাকে। সকল শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে ক্যাম্পাসেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য বৃহস্পতিবার থেকে টিএসসিতে বসছে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বিদেশি চ্যানেল ক্লিন ফিড দিয়েই চালাতে হবে, আর সময় দেওয়ার সুযোগ নেই, আবারও জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে কথা বলেন তিনি। বলেন, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন করলে বিজ্ঞাপন প্রতি 2 লাখ টাকা এনবিআরকে দিতে হবে। এই বিজ্ঞাপন প্রচার করবে যে চ্যানেল, তাদেরও 20,000 টাকা দিতে হবে। খুব শিগগিরই এই পরিপত্র জারি করা হবে। আগামী বছর থেকে অনলাইন প্রকাশ করতে হলে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন করার কথাও বলেন তথ্যমন্ত্রী। আমরাও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তালিকা কেবল অপারেটর সহ সবাইকে দিয়েছি, ডিটেইলস সংযোগ যারা পরিচালনা করেন তাদেরকে সহ সবাইকে দেওয়া হয়েছে। সে অনুযায়ী অনেকেই শুরু করেছেন, যারা শুরু করেনি তারাও খুব সহসা শুরু করবে। আর যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হবে, যখন হবে তখনই সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএনসিসির 39 ওয়ার্ডে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা 50% কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি 36টি চলতি বছরে নির্মাণ শেষ হলে 100% ফল পাওয়া যাবে। বুধবার রাজধানীর বাসাবো 5 ও 6 নং ওয়ার্ডের নবনির্মিত 2টি এসটিএস এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আগে যেখানে ঢাকা শহরে 100% বর্জ্যই রাস্তার উপরে উপচে পড়তো, নর্দমাগুলো ভরাট করে ফেলতো, খালগুলো ভরাট করে ফেলতো,
এখন পর্যায়ক্রমে সেটা কমে আসছে। এরই মাঝে আমরা 50 ভাগে নামিয়ে নিয়ে আসতে পেরেছি। আমাদের সবগুলো হয়ে গেলে আমরা 100 ভাগে ইনশাল্লাহ বর্জ্য মুক্ত শহর আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পারবো। বিমান কর্তৃপক্ষের কাছ থেকে স্বর্ণ চোরাচালান বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। বুধবার রাজধানীর কাকরাইলে নিজ অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিমানের অসহযোগিতার কারণে স্বর্ণ চোরাচালান কাঙ্ক্ষিত মাত্রায় দমন করা যাচ্ছে না। গতকাল দুবাই থেকে দেশে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় 10 কোটি টাকা মূল্যের 120টি স্বর্ণের বার উদ্ধারের বিষয়েও এ সময় জানান মহাপরিচালক। বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। মাটির নিচে চাপা পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করেছে র্যাব। বুধবার সকালে মিরপুর চিড়িয়াখানার সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে তাজা এই বোমাটি উদ্ধার করা হয়। র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের উপপরিচালক মেজর মশিউর রহমান জানান, এটি বিস্ফোরিত হলে 35 মিটার পর্যন্ত ক্ষয়ক্ষতি হতো। মর্টার শেলটি অনেক পুরনো এবং এর আয়তন ছিল 60 মিলিমিটার। বোমটির উপর ময়লা ও মরিচা পড়া এটি কতদিন আগের সেটা জানতে পারেনি র্যাব। তবে তাদের ধারণা স্বাধীনতার সময় কিংবা পরে এটি এখানে রাখা হয়েছে। বোমাটি উদ্ধারের পর বেড়িবাঁধ এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়। করোনাকালে প্রয়াত 34 সদস্যকে স্মরণ করার মধ্য দিয়ে ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু করেছে জাতীয় প্রেস ক্লাব। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আলোচনায় অংশ নেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রয়াত সাংবাদিকদের জীবনের উপর নেতৃবৃন্দ ছাড়াও আলোচনা করেন পরিবারের সদস্য ও তাদের সহকর্মীরা। স্মৃতিচারণের সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যের মৃত্যু সাংবাদিকদের জন্য অপূরণীয় ক্ষতি। এরকম মানুষগুলোকে আমরা হারিয়েছি। পরিবারের সদস্যরা যারা তাদের সদস্যকে হারিয়েছে, তাদের যে কষ্ট বেদনা সেটা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের কত কষ্ট হয়, আমাদের কত ক্ষতি হয়েছে। সেটা যখন আমরা ভাবি তখন কিছুটা বুঝতে পারি যে এই একটা পরিবার কি হারিয়েছে। বুধবার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। ক্ষণ গণনা শুরুর দিনে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা, শঙ্খের ধ্বনি, চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান সনাতন ধর্মাবলম্বীরা। এদিন পূর্বপুরুষদের তর্পণ দান করেন তারা। মহালয়ার দিনে মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তি করলে তার আত্মা মুক্তি লাভ করে বলে বিশ্বাস সনাতন। পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর পাওয়ায় মহিষাসুরকে কোনো দেবতা বা পুরুষ হত্যা করতে পারছিলেন না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব 3 দেবতার শক্তি দিয়ে নারী শক্তি দুর্গার সৃষ্টি হয় মহালয়ার দিনে। চণ্ডীতে আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। মহালয়ায় শ্রী শ্রী চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানানো হয়। উৎসব মানেই তো সবাই হই হুল্লোড়, আনন্দ, এবং গেছে বছর আমরা আসলে আনন্দ সেরমভাবে করতে পারি। গতবারের মতো এবারও পুজোটি হবে আমাদের উৎসবের পাঠটা আমরা বাদ রাখবো। যেমন বিজয়া শোভাযাত্রা হবে না, মানে মহাপ্রসাদের যে ব্যাপারটি সেটি থাকবে। মহালয়ায় পূর্বপুরুষদের তর্পণ বা জল দান করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ার পর 6ষ্ঠ দিন হয় মহাষষ্ঠী, আর 10ম দিনে বিজয়া দশমী। এই মহালয়ার দিনে তারা মর্তধামে চলে আসেন তাদের উত্তরসূরির কাছ থেকে তিল, তর্পণ, শ্রাদ্ধ অনুষ্ঠান আদি এগুলো পাওয়ার জন্য। আজকে দেবীপক্ষের সূচনা হচ্ছে, পিতৃপক্ষের শেষ। সারা বিশ্বে সুখ শান্তি কামনা করছি। দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছি যেন পৃথিবী থেকে করোনা দূর হয়ে যায়। এবছর দেবী ঘোড়ায় চড়ে মর্তে আসবেন আর দোলায় চড়ে স্বর্গে ফিরবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
খুব দ্রুত এনবিআর এর যাবতীয় কর আহরণ হবে অটোমেশনের মাধ্যমে, এমন আশাবাদ জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত উৎস কর আদায় অটোমেশন সেবা ইটিডিএস উদ্বোধনকালে তিনি এমনটা জানান। তবে অনুষ্ঠানে উপস্থিত অর্থ বিভাগের সচিব বলেন, দেশের 2 কোটি মানুষ কর দেওয়ার উপযুক্ত হলেও মাত্র 10% থেকে আদায় করা সম্ভব হচ্ছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আয়কর আদায়ের অন্যতম মাধ্যম উৎসে কর। এখন থেকে যা আদায় হবে পুরোপুরি কাগজপত্রবিহীন উপায়ে। এর আগে হাতে গোনা কয়েকটি অঞ্চলে উৎসে কর আদায়ে অটোমেশন চালু থাকলেও এখন থেকে সেবা নেওয়া যাবে পুরো দেশব্যাপী। ইটিডিএস নামের এই সেবার উদ্বোধন করা হয় জাতীয় রাজস্ব বোর্ড ভবনে। অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব বলেন, শুধু উৎসে কর নয়, অটোমেশন চালু করতে হবে আয়কর সহ সব ধরনের কর ব্যবস্থায়। জানান, কর আহরণ অটোমেশন করা হলে করদাতার সংখ্যাও বাড়বে কয়েক গুণ। বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত 2 কোটি লোক ট্যাক্স দিতে পারে, সেখানে ট্যাক্স দেয় 10%, 20-25 লাখ লোক ট্যাক্স দিচ্ছে। আমরা যদি 2 কোটি লোককে ট্যাক্সের নেটে আনতে পারি, আপনি আরো ট্যাক্স রেট কমাই দেন, কোনো অসুবিধা নেই, তাতে আমার কয়েক গুণ ট্যাক্স বাড়িয়ে যাবে। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি মহা হিসাব নিরীক্ষক মনে করেন, সরকারি সব ধরনের সেবায় কাগজ কলমের ব্যবহার বাদ দিতে হবে। অটোমেশন হলে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলেও আশাবাদ জানান তিনি। মানে ইয়াং অফিসাররা বুঝে ধরে ফেলেছে, এটাতে আমি রিয়েলি মোর দেন হ্যাপি। এবং আমি আশা করব আমাদের ইনকাম ট্যাক্সের বাইরে অন্যরাও করছেন, এখনো ভ্যাটও হচ্ছে, আমার মনে হয় যত তাড়াতাড়ি হয় ততই আমাদের জন্য মঙ্গল। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানও সহমত পোষণ করেন অটোমেশন নিয়ে। জানান, এনবিআর এর পুরো ব্যবস্থাকে অটোমেশনে নেয়ার কাজ করছেন তারা। আমি এখানে আরেকটা টিম করে দিয়েছি, যারা ইনোভেশন টিম। যখন একটি সিস্টেম আমার হিসাব নিকাশ করে দিচ্ছে, যখন একটি সিস্টেম আমার ট্যাক্স কালেকশন করে ফেলছে, এবং সেই সিস্টেমে আমি একটা আইন তৈরি করছি, সেই আইনের ভিত্তিতে সেই সিস্টেমটাকে কিছু ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। এনবিআর এর হিসেব বলছে, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রাজস্ব আদায়ে প্রায় 15% প্রবৃদ্ধি হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের 2য় টিউবের কাজ। প্রকল্প পরিচালক বলছেন, এভাবে কাজের গতি ধরে রাখতে পারলে 2022 সালের ডিসেম্বরেই স্বপ্নের টানেল দিয়ে চলবে গাড়ি। বহুল প্রতীক্ষার টানেল তৈরি হলেই আমূল পরিবর্তন আসবে দেশের অর্থনৈতিক প্রবাহে। চট্টগ্রাম নগরকে স্থবির করে ফেলা যানজটও কমবে অনেকটা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম মেগা প্রকল্প হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে এসেছে স্বপ্নের টানেল নির্মাণের কাজ। শুক্রবারের মধ্যে শেষ হবে নদীর তলদেশ দিয়ে প্রবেশ করা 35 ফুট চওড়া এবং 16 ফুট উচ্চতার 2য় টিউব। কর্ণফুলী নদীর নিচে 18 থেকে 31 মিটার গভীরে 2টি টিউবের মাঝ দিয়ে চলে যাওয়া 3.4 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের টানেলে সড়কটি সংযুক্তি ঘটাবে চট্টগ্রাম শহর ও এশিয়ান হাইওয়ের। শেষ হয় যথাসময়ে যদি শেষ করা যায়, তাহলে 2022 সালে আপনার কাজ গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে। বন্দর পতেঙ্গার সঙ্গে নদীর অন্য তীরের আনোয়ারা উপজেলা যুক্ত হবে সড়ক পথে। ফলে বান্দরবান ও কক্সবাজারগামী যানকে আর যেতে হবে না মূল শহরের মধ্য দিয়ে, কমবে শহরের যানজটও। দক্ষিণ চট্টগ্রামের সাথে এটা ডাইরেক্ট এয়ারপোর্টের পাশে দিয়ে আপনি চলে যাচ্ছেন। ওই টানেলও কিন্তু আপনার যানজট কমে যাবে, অনেক গাড়ি টানেল দিয়ে বেরিয়ে যাবে। এই টানেলটি তৈরি হলে আমাদের কানেক্টিভিটি যে কোনো অর্থনৈতিক উন্নতির পূর্ব শর্ত, শিল্পায়ন বলেন, কর্মসংস্থান বলেন, বিনিয়োগ বলেন, সবগুলোর একটি প্রিকন্ডিশন হচ্ছে কানেক্টিভিটি। সবকিছু ঠিক থাকলে পুরো স্বপ্নের টানেল দিয়ে 2022 সালের ডিসেম্বরে চলবে পরিবহন। প্রায় 13,000 কোটি টাকার এই নির্মাণযজ্ঞ শেষ হলে তার সুবিধায় যুক্ত হবে মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর প্রকল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রাণঘাতী ম্যালেরিয়া রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
আফ্রিকা মহাদেশের শিশুদের ম্যালেরিয়া থেকে রক্ষার জন্য এই টিকা দেয়া হবে বলে বুধবার সংস্থাটি জানিয়েছে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে চেষ্টার পর এই টিকা উদ্ভাবন করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, RTS নামে এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয় 6 বছর আগে। এটিকে চিকিৎসা শাস্ত্রের বড় অর্জন বলে মনে করা হচ্ছে। WHO মহাপরিচালক বলছেন, এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষিত শিশুদের জন্য ম্যালেরিয়ার টিকা বিজ্ঞান, শিশু স্বাস্থ্য, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী ঘটনা। প্রচলিত ওষুধের পাশাপাশি এই টিকা প্রয়োগের ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন বাঁচানো সম্ভব হবে। মশাবাহিত ম্যালেরিয়া প্রতি বছর 5 লাখ মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই সাব সাহারা আফ্রিকার। তাদের মধ্যে 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 2,60,000-এর বেশি। আজ বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ছোট আকারে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনগড়কে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গত রোববার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার বিধানসভায় এসে মমতা সহ আরও 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছে রাজ্যপালকে। রসায়নে এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন রসায়নবিদ ডেভিড ম্যাকমিলান। জৈব অনুঘটক বিক্রিয়া উদ্ভাবনে সফলতার জন্য তাদের এই সম্মাননা দেয়া হয়। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। কমিটি এক বিবৃতিতে জানায়, ম্যাকমিলান ও লিস্টের গবেষণা অর্গানো ক্যাটালাইসিসের ক্ষেত্রে এক নতুন দৃশ্যপথ তৈরি করেছে, যা ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারে খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ দলকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয়ের জন্য মাঠে নামবে স্বাগতিকরা। অন্যদিকে নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় বাংলাদেশ দল। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। মালদ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাঝে অস্কার ব্রুজনের সাথে মালদ্বীপ কোচ আর অধিনায়কের খুনসুটি। মালের এই স্টেডিয়ামটাই শুধু নয়, মালদ্বীপের ফুটবলের খুঁটিনাটি ভালোই জানা, এক সময় এই দেশের ফুটবলের অংশ হয়ে থাকা এই অস্কার ব্রুজনের। আর ব্রুজনের এই জায়গাটা ঘিরেই মালদ্বীপ কোচের যত ভাবনা। অস্কার ব্রুজন মালদ্বীপ ও ভারতে কাজ করেছে, এটি বাংলাদেশ দলের জন্য একটি প্লাস পয়েন্ট। সেই সাথে কিছুদিন আগে তিনি তার ক্লাব বসুন্ধরা কিংসকে নিয়ে এখানে এএফসি কাপের ম্যাচ খেলে গেছেন। সেই দলের বেশিরভাগ ফুটবলার খেলছে জাতীয় দলটায়, তাই তারা নিঃসন্দেহে শক্তিশালী। তবে ম্যাচে আমরা 3 পয়েন্টের জন্যই নামব। এদিকে স্বাগতিকদের বিপক্ষে অতীত পরিসংখ্যান নিজেদের অনুকূলে হলেও 2003 সালের পর আর এই মালদ্বীপের বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল সবুজরা। এবার 18 বছর ধরে থাকা জয়ের খরা কাটানোর লক্ষ্য বাংলাদেশের। সেই সঙ্গে মালদ্বীপকে কঠিন প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। আমরা স্বাগতিকদের বিপক্ষে লড়ব, সাথে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সব মিলিয়ে তারা বেশ ভালো দল। নিঃসন্দেহে তারা এই ম্যাচে কোনো ভুল করতে চাইবে না। আমরা পুরো 3 পয়েন্টের জন্যই লড়ব। আমাদের ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় খেলতে হবে। মালদ্বীপের বিপক্ষে কার্ড জটিলতায় মাঠের বাইরে থাকবেন বিশ্বনাথ ও রাকিব। ফাহাদ আছেন ইনজুরিতে, এছাড়া বাকি সবাই আছেন ফিট। এদিকে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। পূর্ণ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে ফুটবলাররা। মালদ্বীপের বিপক্ষে এর আগে 12 দেখায় 5 জয় বাংলাদেশের। 4টি ম্যাচ হেরেছে লাল সবুজের দল, 3টি ম্যাচ হয়েছে ড্র। স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়ের খরা ঠিক 18 বছর ধরে। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেই খরা ভাঙতে পারলে বড় প্রাপ্তি হবে জামাল মতিনদের এবং সেই সঙ্গে
ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়েই থাকবে অস্কার ব্রুজনের শিষ্যরা। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। বিসিবি নির্বাচনে তৃতীয়বারের মতো পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। খালেদ মাহমুদ সুজনের সামনে পাত্তাই পাননি নাজমুল আবেদিন ফাহিম। ঢাকা থেকে নির্বাচিত হয়েছেন নাইবুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রাজশাহী বিভাগে। সেখানে খালেদ মাসুদ পাইলটকে পেছনে ফেলেছেন সাইফুল আলম স্বপন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। বিসিবি নির্বাচন 16 পরিচালক পদের বিপরীতে প্রার্থী 24, ভোটার 127। দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের পর সবার কৌতূহল আগামী 4 বছরের জন্য কাদের হাতে উঠতে যাচ্ছে বিসিবির দায়িত্ব। অবশেষে সন্ধ্যা 7:30টায় রিটার্নিং অফিসার ঘোষণা করলেন তাদের নাম। নির্বাচনের আগেই ক্যাটাগরি 1 থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের 7 পরিচালক প্রার্থী। নির্বাচনটা তাই ছিল ঢাকা ও রাজশাহী বিভাগে। ঢাকা থেকে নির্বাচনের সেই বৈতরণী পার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। 18 ভোটারের 17 জনই ভোট দিয়েছেন এই দুজনকে। নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইটা ছিল রাজশাহী বিভাগে। সেখানে খালেদ মাসুদ পাইলটকে 7-2 ব্যবধানে হারিয়ে জয়ের মালা পড়েছেন সাইফুল আলম স্বপন চৌধুরী। ক্যাটাগরি 2-এ 12 পরিচালক পদের বিপরীতে ছিলেন 16 জন। সেখানে সর্বোচ্চ 53 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, গাজী গোলাম মর্তুজা ও মোহাম্মদ এনায়েত হোসেন। তাদের সাথে এবার ক্লাব পাড়া থেকে পরিচালক হয়ে এসেছেন ইসমাইল হায়দার মল্লিক, নজিব আহমেদ, ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা, ইফতেখার রহমান, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মঞ্জুর কাদের, মাহবুব আনাম ও মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু। নির্বাচনের আরেক রণাঙ্গন ছিল ক্যাটাগরি 3, যেখানে একটি পদের বিপরীতে ছিলেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম। সিনিয়র জুনিয়রের লড়াইয়ে জিতটা হাসিল করেছেন খালেদ মাহমুদ সুজন। জয়ের ব্যবধানটা 37-3। 25 পরিচালক নিয়ে বৃহস্পতিবার বসবে বিসিবির সাধারণ পরিষদের সভা। সেখান থেকে নির্বাচিত হবেন পরবর্তী বিসিবি সভাপতি। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে ওমানে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানে বাংলাদেশ সময় বুধবার বিকেল 3:30টায় রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করে টাইগাররা। প্রথম দিনের মতো এদিনও টাইগারদের মূল লক্ষ্য ছিল ওমানের তীব্র গরমে নিজেদের মানিয়ে নেয়া। এছাড়াও নেটে ব্যাটিং ও বোলিংয়ের সময় দিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহর দল। পাশাপাশি ইনডোরেও ঘাম ছড়িয়েছেন ডোমিঙ্গোর শিষ্যরা। আগামী 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে উড়াল দেবে ডোমিঙ্গোর শিষ্যরা। 12-14 অক্টোবর এই দুই দলের বিপক্ষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 তারিখে ফের ওমানে আসবে টাইগাররা। এরপর 17 অক্টোবর থেকে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই। আর এই ছিল এখন পর্যন্ত। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।